প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। দুর্গাপূজা বন্ধের পরে আজ প্রথম অনলাইন ক্লাস। আজ দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ে পঞ্চম অধ্যায় আমি আলোচনা করব। ব্যবসায়ের আইনগত দিক, এই অধ্যায়ের উপর আজ আলোচনা করব। তোমাদের আলোচনার পরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, ডায়েরিতে মোবাইল নাম্বার আছে, সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবে। তাহলে প্রথমে আমরা শুরু করছি ব্যবসায়ের আইনগত দিক ভূমিকা নিয়ে। ব্যবসায়ের জীবিকা অর্জনের জন্য এবং মুনাফা অর্জনের জন্য যে কোনো লোক যে কোনো সময় ব্যবসা শুরু করতে পারে। তবে ব্যবসা করতে গেলে দেশে প্রচলিত আইন বা নিয়মকানুন মেনে ব্যবসা করতে হবে। ব্যবসায়ের আইনগত দিক আলোচনা করতে গেলে চারটি বিষয় এখানে উল্লেখ করতে হয়। প্রথমেই লাইসেন্স, তারপরে ট্রেডমার্ক, তারপর ফ্র্যাঞ্চাইজি ও বীমা। আজকে আমি এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই লাইসেন্স। ব্যবসা করতে গেলে ব্যবসায়ের নিবন্ধন বা অনুমোদন প্রয়োজন। তবে এক এক ধরনের ব্যবসায় এক এক রকম নিয়মকানুন। যেমন এক মালিকানা ব্যবসায় যে কোনো ব্যক্তি যে কোনো সময় স্বল্প পুঁজি নিয়ে, স্বল্প ঝুঁকি নিয়ে এই ব্যবসা শুরু করতে পারে। তবে এই ব্যবসা শুরু করার পূর্বে তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। যদি ব্যবসা সিটি কর্পোরেশনের ভিতরে হয়, তাহলে সিটি কর্পোরেশনের চেয়ারম্যানের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। আর যদি সিটি কর্পোরেশনের বাইরে হয়, তাহলে জেলা প্রশাসকের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। অংশীদারি ব্যবসায়ের বেলায় একটু ভিন্ন নিয়ম। অংশীদারি ব্যবসা চালু করার সময় ব্যবসা নিবন্ধন করতে হয়। তবে অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন বাধ্যতামূলক নয়, কিন্তু অংশীদারগণ যদি ইচ্ছা করে অংশীদারি ব্যবসা নিবন্ধন করে নিতে পারে। নিবন্ধকের নিকট তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও ফি সহ জমা দিয়ে নিবন্ধন সংগ্রহ করে তারপর অংশীদারি ব্যবসা শুরু করতে হয়। কিন্তু যৌথ মূলধনী ব্যবসায়ের বেলায় নিয়ম আরেকটু ভিন্ন। যৌথ মূলধনী ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক। যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠনের নিবন্ধন করার দায়িত্ব রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির নিকট। যৌথ মূলধনী ব্যবসায়ের কাগজপত্র তাদের নিকট ফি সহ জমা দিয়ে অনুমোদন সংগ্রহ করতে হয় বা নিবন্ধন সংগ্রহ করতে হয়। যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানির সংগঠনকে আমরা জানি দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আরেকটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। যদি ব্যবসাটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, তাহলে তারা
নিবন্ধন হওয়ার পরপরই ব্যবসা শুরু করতে পারে, কিন্তু কোম্পানিটি যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় সেই ক্ষেত্রে নিবন্ধন পাওয়ার পরপর তারা ব্যবসা শুরু করতে পারে না। ব্যবসা শুরু করার জন্য তাদের অনুমতি সংগ্রহ করতে হয়। অনুমতি পাওয়ার পরপর তারা তাদের ব্যবসা শুরু করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আলোচনা করব ট্রেডমার্ক নিয়ে। ট্রেডমার্ক হচ্ছে প্রতিষ্ঠানের প্রতীক। এক এক প্রতিষ্ঠানের প্রতীক এক এক রকম হয়ে থাকে। ট্রেডমার্কের প্রতীকগুলি সাধারণত হয়ে থাকে ডিভাইস, ব্র্যান্ড, লেবেল, প্রতীক, শব্দ, অক্ষর, স্বাক্ষর, সংখ্যা, রঙের সমন্বয় ইত্যাদি। এর মধ্যে থেকে লেবেল, একটা টিকেট, এরকম এই বিভিন্ন ধরনের প্রতীক থাকে, অক্ষরও থাকে, শব্দ থাকে, স্বাক্ষর থাকে। এই সমস্ত প্রতীক নিয়ে প্রতীকের যে কোনো একটি প্রতীক ব্যবহার করে তারা তাদের ব্যবসার কার্যক্রম পরিচালনা করতে পারে। ট্রেডমার্ক হচ্ছে ব্যবসা, এক ব্যবসার সাথে আরেক ব্যবসার যে ভিন্নতা রয়েছে, সেই ভিন্নতাটাকে আমরা প্রতীকের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। এক এক কোম্পানির প্রতীক যেহেতু এক এক রকম, তাই প্রতীক দেখে আমরা এই ট্রেডমার্ক বা প্রতীক দেখে আমরা কোম্পানি নির্ণয় করতে পারি। যাতে প্রতীকগুলি অভিন্ন হয় সেই লক্ষ্যে এই ট্রেডমার্ক ব্যবহার করা হয়। ট্রেডমার্কের রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা। ট্রেডমার্ক যে প্রতিষ্ঠান নামে রেজিস্ট্রেশন করা হয় সেই প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া এই ট্রেডমার্ক অন্য কোনো প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে না। যদি ব্যবহার করে সেটা হবে আইনের পরিপন্থী। যদি কেউ এই ট্রেডমার্ক নকল করে পণ্য উৎপাদন করে বাজারে ছাড়ে, তাহলে ট্রেডমার্ক সংরক্ষণকারী প্রতিষ্ঠান বা যে প্রতিষ্ঠানের ট্রেডমার্ক, সেই প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারবে, আইনের সাহায্য নিতে পারবে। এই কারণে ট্রেডমার্ক আইন চালু হয়েছে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের ট্রেডমার্ক সংরক্ষণ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এবার আলোচনা করব ফ্র্যাঞ্চাইজিং নিয়ে। আধুনিক জগতে ফ্র্যাঞ্চাইজিং ব্যবসা একটি জনপ্রিয় ব্যবসা। কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে অন্য কোনো প্রতিষ্ঠান তাদের নির্দিষ্ট উৎপাদিত পণ্য উৎপাদন, বিক্রয়, বিপণন এগুলো করার যে অধিকার পায় সেটা হলো ফ্র্যাঞ্চাইজিং। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ে দুইটি পক্ষ থাকে, একটি হলো ফ্র্যাঞ্চাইজর, আরেকটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের কয়েকটি নাম হচ্ছে ব্যান্ডবক্স, পিৎজা হাট,
কেএফসি ও কেনটাকি এই ধরনের প্রতিষ্ঠানের নাম আমরা জানি। এই সমস্ত খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো অন্য দেশের কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে এই ফ্রাঞ্চাইজিং ব্যবসা করে থাকে। আমি একটু পূর্বে বলেছি, ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের দুটি পক্ষ থাকে, ফ্রাঞ্চাইজর এবং ফ্রাঞ্চাইজি। এই দু পক্ষের চুক্তির মাধ্যমে এই ব্যবসা শুরু হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, আমেরিকার কেএফসি কোম্পানি হচ্ছে ফ্রাঞ্চাইজর, বাংলাদেশের ট্রান্সকম লিমিটেড হচ্ছে ফ্রাঞ্চাইজি। তাহলে ফ্রাঞ্চাইজর হলো কেএফসির আমেরিকান কোম্পানি, আর এই আমেরিকান কোম্পানি বাংলাদেশের ট্রান্সকম লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা শুরু করলো, তাহলে বাংলাদেশের ট্রান্সকম কোম্পানি লিমিটেড হচ্ছে সানফ্রাইজি, আর আমেরিকান কোম্পানি হচ্ছে সানফ্রাইজর। এই দুই কোম্পানির মধ্যে চুক্তি হয়, সেই চুক্তি বলে যে ব্যবসা শুরু হয়, সেই ব্যবসাকে বলা হয় ফ্রাঞ্চাইজিং ব্যবসা। ফ্রাঞ্চাইজিং চুক্তির মধ্যে যে সমস্ত বিষয় উল্লেখ থাকে, সেই বিষয়গুলো হচ্ছে ফ্রাঞ্চাইজি নির্দিষ্ট অর্থের বিনিময়ে অথবা নির্দিষ্ট ফি প্রতি বছর তাদের নির্দিষ্ট হারে টাকা জমা দিয়ে ফ্রাঞ্চাইজরের কাছ থেকে অনুমতি নিয়ে ব্যবসা শুরু করে। ফ্রাঞ্চাইজর যে সমস্ত পণ্য উৎপাদন করে, ফ্রাঞ্চাইজি ঠিক সেই সমস্ত পণ্য উৎপাদন করতে পারবে এবং বিক্রয় করতে পারবে। এর ব্যতিক্রম হলে ফ্রাঞ্চাইজিং চুক্তি বাতিল হয়ে যেতে পারে। ইচ্ছা করলে ফ্রাঞ্চাইজর সেই চুক্তি বাতিল করে দিতে পারে। ফ্রাঞ্চাইজিং চুক্তির মধ্যে আর উল্লেখ থাকে, ফ্রাঞ্চাইজি ব্যবসা পরিচালনার সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করার সক্ষমতা থাকতে হবে এবং উভয় পক্ষের মূল উদ্দেশ্য থাকবে মুনাফা অর্জন। অনেক সময় দেখা যায় এই ফ্রাঞ্চাইজিং চুক্তির মধ্যে ফ্রাঞ্চাইজর নিজে তারা স্থান নির্বাচন করে, অবকাঠামো নির্মাণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র তারা নিজেরাই সংরক্ষণ করে তাদের মূল ক্ষমতা তাদের হাতে রেখে দেয়। ফ্রাঞ্চাইজিং চুক্তির কোনো একটি বিষয় লঙ্ঘন হলে ফ্রাঞ্চাইজর যে কোনো সময় এই ফ্রাঞ্চাইজিং চুক্তি বাতিল করে দিতে পারে। এই চুক্তিতে পণ্যের মান যাতে বজায় থাকে, যে সমস্ত পণ্য ফ্রাঞ্চাইজর উৎপাদন ও বিক্রয় করে, ফ্রাঞ্চাইজি ঠিক সেই পণ্যগুলি উৎপাদন এবং বিক্রয় করতে পারবে। এই দুই কোম্পানির মধ্যে এরকম চুক্তি থাকে। এর বাইরে বা এর কোনো ব্যতিক্রম হলে ফ্রাঞ্চাইজিং চুক্তি বাতিল করে দিতে পারে ফ্রাঞ্চাইজর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব বীমা নিয়ে। বীমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি।
নির্দিষ্ট প্রিমিয়াম যে চুক্তির বলে নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানপূর্বক বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে কোনো ক্ষতি যে চুক্তি হয় এবং সেই চুক্তি মোতাবেক যদি কোনো ক্ষতির সম্মুখীন হয় বীমা গ্রহীতা, সেই ক্ষতিপূরণ দেওয়ার ভিত্তিতে বীমা চুক্তি সম্পাদিত হয়। এই জন্য বীমাকে ব্যবসাও বলা যায়। বীমাকারী হচ্ছে বীমা প্রতিষ্ঠান, বীমা গ্রহীতা হচ্ছে যারা বীমাপত্র গ্রহণ করে। তাহলে আমরা জানলাম বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তির বলে কোনো ক্ষতির প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, সেই ক্ষতিপূরণ প্রদান করার লক্ষ্যেই বীমা চুক্তি সংগঠিত হয়। বীমা প্রধানত 4 প্রকার: জীবন বীমা, অগ্নি বীমা, নৌ বীমা এবং দুর্ঘটনা বীমা। জীবন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা যায় না, কারণ জীবন বীমা হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। সেই নির্দিষ্ট সময় অতিক্রম করলে বা বীমাকারীর মৃত্যু ঘটলে বীমা প্রতিষ্ঠান বা বীমাকারী বীমা গ্রহীতার চুক্তি মোতাবেক যে নমিনি থাকে, সেই নমিনিকে তার অর্থ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে বাধ্য থাকে। এটা হচ্ছে জীবন বীমা। তারপর হচ্ছে অগ্নি বীমা। অগ্নি বীমা হচ্ছে যদি কোনো কারণে আগুনে পুড়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, বীমাকৃত ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বিনষ্ট হয়, সেই ক্ষেত্রে বীমাকারী বীমা গ্রহীতাকে চুক্তি মোতাবেক ক্ষতিপূরণ দিয়ে থাকে। তারপর হচ্ছে নৌ বীমা। নৌ বীমা হচ্ছে বিদেশ থেকে মাল আমদানি করার সময় নৌপথে অথবা বিদেশে মাল রপ্তানি করার সময় নৌপথে কোনো ক্ষতির সম্মুখীন হলে বা কোনো দুর্ঘটনায় জাহাজ পণ্য বোঝাই জাহাজ যদি সমুদ্রে ডুবে যায়, চুক্তি মোতাবেক বীমাকারী বীমা গ্রহীতাকে যে ক্ষতিপূরণ দিয়ে থাকে তাকে বলা হয় নৌ বীমা। এবং সর্বশেষ দুর্ঘটনা বীমা। দুর্ঘটনা বীমা হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এই চুক্তি সম্পাদিত হয়। ব্যক্তির জীবন বা ব্যক্তির সম্পদ বিনষ্ট হলে, কোনো কারণে ক্ষতির সম্মুখীন হলে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে চুক্তি মোতাবেক সেই পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসাবে দিয়ে থাকে। এবং যে এই বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তি হয়, সেই চুক্তিকেই বলা হয় দুর্ঘটনা বীমা। সেই চুক্তি মোতাবেক বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ দিয়ে থাকে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।